সবাইকে শুভ সন্ধ্যা। আমি এখানে মানে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ল্যান্ডস্কেপে যারা মোটামুটি কাজ করেন, কথা বলেন, প্রায় সবাইকে দেখতে পাচ্ছি। তো এরকম একটা প্যানেলের সামনে মানে অডিয়েন্সের কথা বলার একটু কঠিন, কারণ এই সবাই ব্যাপারে মোটামুটি জানেন। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরো কিছু লোক ছিল যারা নতুন মানুষকে আমরা এখানে অ্যাড করতে পারতাম কিনা, উদ্যোক্তাদের প্রতি আমার অনুরোধ থাকবে। ঠিক আমরা আজকের এই আলোচনা শুরু করি। আজকে আমাদের এই সেশনে আলোচনার বিষয় হচ্ছে ransomware defense strategies, a comprehensive approach in the modern threat landscape। এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছে সাবেক প্রেসিডেন্ট গ্রামীণফোন থেকে, আমাদের সঙ্গে আছেন যারা বিস্তিয়া ক্রিয়া বাংলাদেশ ব্যাংক থেকে, এবং আমাদের আছেন নাজমুল ইসলাম সিটিটিসি থেকে, আমাদের খুব পরিচিত মুখ। তো আমরা কথা বাড়িয়ে আলোচনায় চলে যাই একেবারে। যে আমরা জানি যে এই মুহূর্তে যত ধরনের থ্রেটগুলো আছে তার ভিতরে স্পেশালি এন্টারপ্রাইজ সেক্টরে ransomware একটা বড় ঝুঁকি। এবং গত কয়েক বছরে যদি আমরা বাংলাদেশের দিকে থাকি, কতগুলো বড় বড় ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে বহুল আলোচিত ঘটনা যদি বলি, সেটা বাংলাদেশ বিমানের যে ঘটনাটা ঘটেছিল, সেখানে এই ransomware নিয়ে আমরা অনেকদিন ধরে আলোচনা করেছি। এছাড়া আরো বড় ঘটনা ঘটেছে, কিছু প্রকাশ হয়েছে, কিছু হয়নি, কিন্তু এই ঘটনা পর্যন্ত ঘটছে। কাজে এই জায়গায় যে আমাদের একটা সামগ্রিক প্রস্তুতির দরকার আছে, সেটা অনস্বীকার্য। এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে যদি একটু শাহাদাত হোসেনের কাছে যাই। দীর্ঘদিন উনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। যে আমাদের এই যে এই ransomware আইডেন্টিফিকেশনের জন্য কি আমাদের এন্টারপ্রাইজগুলো কি করতে পারে, যেটা করলে আসলে তারা বুঝতে পারে যে তারা ইনফেকশন বা এটা ইনফেকশন প্রতিরোধের জন্য কি করতে পারে, এবার যদি আপনি একটু আপনার কথা বলা অনেক ডিফিকাল্ট। মানে এটা একটা বার্নিং ইস্যু আমাদের জন্য ransomware। ইন্ডিকেটর যদি বলেন যে আসলে ইন্ডিকেটরকে যদি আমরা করতে চাই, ক্লাসিফাই করতে চাই, আমাকে দুইটা কনটেক্সটে ক্লাসিফাই করতে হবে। আমি এর আগে অনেকবার ransomware নিয়ে কাজ করেছি। সো একটা কনটেক্সট হচ্ছে আপনার যে প্রি অ্যাটাক ইন্ডিকেশন, আর একটা হচ্ছে পোস্ট অ্যাটাক ইন্ডিকেশন। আরেকটা কনটেক্সট হচ্ছে যে সিস্টেম লেভেল ইন্ডিকেশন, নেটওয়ার্ক লেভেল ইন্ডিকেশন। তো এই চারটা জিনিস আমাদেরকে দেখতে হবে, চারটা জায়গায় ফোকাস দিতে হবে। যদি আপনি নেটওয়ার্ক লেভেলে বলেন, নেটওয়ার্ক লেভেলে আপনার প্রি অ্যাটাক যদি বলেন, তাহলে আপনি দেখবেন যে প্রচুর ফিশিং ইমেল আসবে, মেইল উইথ ফিশিং লিংক অথবা মেইল উইথ ফিশিং অ্যাটাচমেন্ট। এটা হচ্ছে আপনার প্রি অ্যাটাক ইন্ডিকেশন নেটওয়ার্কে। আর যদি সিস্টেম লেভেলে বলেন, প্রি অ্যাটাক যদি বলেন, তাহলে আপনি দেখবেন প্রচুর লগইন অ্যাটাক আসছে, হ্যাঁ, ফেইল লগইন বা আনঅথরাইজ লগইন অ্যাটাক, ব্রুট ফোর্স, এরকম কিছু আসবে, স্প্রে অ্যাটাক আসবে। এইগুলো হচ্ছে আপনার প্রি অ্যাটাক। আর পোস্ট অ্যাটাক, যে ইট ইজ অলরেডি বিন হ্যাপেন্ড, নাও হোয়াট হ্যাজ বিন, নাও হোয়াট আর দ্য ইন্ডিকেটর। এটা হচ্ছে আপনার যে যদি আপনি নেটওয়ার্ক লেভেলে বলেন, তার হঠাৎ করে দেখবেন যে নেটওয়ার্কের ইউসেজ বেড়ে গেছে, ইউসেজ বেড়ে গেছে, আউটগোয়িং ইউসেজ, প্রচুর ডাটা ট্রান্সফার হচ্ছে, এক্সফিল্ট্রেট হচ্ছে। আর সিস্টেম লেভেল যদি বলেন, তো মাল্টিপল আপনার আছে, ইন্ডিকেটর আছে, যে আপনার ফাইল ইনক্রিপ্টেড হয়ে যাবে, এটা খুব কমন। আবার আপনার ফাইল এক্সটেনশন চেঞ্জ হয়ে যেতে পারে, সিস্টেমের টাইমে মডিফিকেশন আসবে, সিস্টেমের ভিতরে যে ফাইল আছে, ফাইলের অ্যাক্সেস টাইম সেটা মডিফিকেশন হয়ে যাবে। এগুলো হচ্ছে খুব বেসিক লেভেল অফ ইন্ডিকেশন, যেগুলো দিয়ে বোঝা যায় যে সিস্টেম ইজ ইনফেক্টেড or it is someone is trying to infect the machine. ধন্যবাদ শাহাদাত। অনেকগুলো তথ্য দিলেন যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা ইনফেক্টেড হয়েছি বা হয়নি। তো এবার প্রথমে আমি একটু চলে আসি একটু জার্নালিস্টের কাছে, যে যদি এইসব প্রস্তুতির পরে যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে আসলে স্পেশালি এই ইনসিডেন্টগুলো আমরা কিভাবে রেসপন্স করবো, সেটা শুধু ransomware না, অন্য যে কোনো ধরনের সাইবার কি হতে পারে, সেক্ষেত্রে আমরা এই ইনসিডেন্ট রেসপন্স আমাদের করতে কি হচ্ছিল, আমরা কিভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারি। থ্যাংক ইউ। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। মডারেটর একটু বললেন যে এখানে যারা আছে তারা প্রত্যেক টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে আসলে শেখানোর কিছু আছে বলে জানি না। তবে আমি একটু এক্সপিরিয়েন্স, আমরা ব্যবহারগত দিক দিয়ে যে এই জিনিসগুলো ফেস করি, সেই দিকটা একটু শেয়ার করার চেষ্টা করব।
র্যানসমওয়্যার আমরা জানি যে আসলে এখানে কিছু পয়সার জন্য মানুষ আসে, সেটার জন্যই আসবে। আসলে কাজ কষ্ট করে মানুষ পয়সার জন্য, তো কষ্ট করে আমাকে আরেকটা অর্গানাইজেশনে ঢোকার দরকার, তাই না? আমরা এই টেকনোলজিতে যারা আছি, আমি অনেক সময় এটা খেয়াল করি, আমরা সবচেয়ে বেশি জোর দিই হলো প্রথমেই টেকনোলজি, খুব মানে ওয়ার্ল্ড ক্লাস একদম নেক্সট জেনারেশন ফেয়ার, যেটা আমাদের কিছু শেয়ার করতেছিল যে আমরা একদম আপ টু ডেট রাখবো। কেউ 18 মাস 13 মাস 9 মাসে আপডেটের কথা বললেন। তো টেকনোলজির দিকে আমরা প্রচুর জোর দিই। এরপরে আমরা জোর দিই হলো, এখানে অনেকবারই বলা হলো ট্রেনিং অর্থাৎ পিপল রেডি করা। টেকনোলজি, প্রসেস আর পিপল, এটাই তো আমাদের এটার সাথে অ্যাসোসিয়েটেড। আমরা ট্রেনিং যখন আইটি সিকিউরিটি ট্রেনিং, এই যে এখানেও যখন আমরা আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ইত্যাদি নিয়ে আসছি, আমরা কিন্তু টেকনোলজির উপর নিয়ে আসছি। আপনি যেটা বলছিলেন যে আদার কিছু লোক হলে মনে হয় ভালো হতো। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আসলে আমাদের সিকিউরিটি ব্রিজ কোন কোন দিক থেকে হতে পারে, মানে কারা এই র্যানসমওয়্যারের আক্রমণ হতে পারে। আমরা যদি ট্রেন্ডস দেখি তাহলে দেখবেন যে ওই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ভুলের কারণে হয়েছে, এটা খুব রেয়ার। ইভেন সিস্টেমের মানে ইটসেলফের কারণে হয়েছে, টেকনোলজির কারণে হয়েছে, এটাও খুব রেয়ার। কিন্তু মানুষের কারণেই হয়েছে, যেই মানুষগুলো টেকনোলজির সাথে খুব অ্যাসোসিয়েটেড ছিল না, তারা আমাদের ইউজার, বিভিন্ন রকমের ইউজার, ম্যান বিহাইন্ড দ্য সিস্টেম। ওয়ার্ল্ড ওয়াইডই দেখা যায় যে যত টেকনোলজি ব্রিজ হয়, সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে যে মোর দ্যান 65% ক্ষেত্রে ম্যান বিহাইন্ড দ্য সিস্টেম ওয়াজ ইনভলভড। সে ইন্টেনশনালি আর আনইন্টেনশনালি, আনইন্টেনশনালি ডাজ নট ম্যাটার। কারণ ঘটনা যদি ঘটে যায়, তাহলে বুঝে করেছি না বুঝে করেছি, এটা আসলে কোনো ফ্যাক্টর না। সেই জন্য আমি মনে করি যে আমাদের আসলে ব্যথার স্থানটা বের করতে হবে প্রথমে, যে আসলে কোথায় ব্যথা, তাহলে মলমটা ঠিক ওই জায়গাতেই লাগাতে হবে। আমার মনে হয় আমরা একটু এই জায়গাটায় কিছু আমাদের গ্যাপ থেকে যায়, আমরা মনে হয় ভুল জায়গায় ট্রিটমেন্টটা করি, সঠিক প্রশ্ন মানে প্রবলেমটা আমরা সার্চ করতে পারি না, আর একটু সময় নেব। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। যে আমি এই যে বললাম যে 65% ক্ষেত্রেই মানুষ এটার সঙ্গে জড়িত আছে। ইভেন ফারাদ যে আমাদের গাইডলাইনের কথা বললো, ওই গাইডলাইনে একটা চ্যাপ্টারই আছে কাস্টমার এডুকেশন। কাস্টমাররা কিন্তু ব্যাংকেরও লোক না, কাস্টমার হলো ব্যাংকের বাইরের লোক, তারাও যে আমার জন্য সিকিউরিটি প্রবলেম হতে পারে। কারণ তারা যখন অনলাইনে ট্রানজ্যাকশন করে, তারা কিন্তু আমার ডাটাবেজের সাথে কানেক্টেড হয়। সুতরাং তাদেরকে কিভাবে এডুকেশন করা যায়, এডুকেশনের তো বিকল্প নাই। আমার টেকনোলজি পার্সনকে যেমন করতে হবে, ওইভাবে আমার ম্যানেজমেন্টকে করতে হবে, আমার ইউজারকে করতে হবে, এবং কাস্টমারকেও করতে হবে। এক্ষেত্রে যেটা আমরা প্র্যাকটিক্যালি যেটা ফিল করি, সেটা হলো আমরা যেটা করি আমাদের এখানে, কিন্তু আমরা এখন মোটামুটিভাবে আমরা কিছুটা হলেও একটু স্বাচ্ছন্দ্যে থাকি যে আমাদের এমপ্লয়িরা, আমার বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়িরা, আমি এখন মনে করি যে তারা আর এখন কোথাও ক্লিক দেয় না, তারা আর এখন কোথাও ফিশিং মেইলে ক্লিক দিয়ে আমরা এই ধরনের প্রবলেমে পড়তে পারি। এটা এই কালচার থেকে আমরা ওই যেটা ফারাদ একটা জিনিস বলছিল যে আমাদের চ্যালেঞ্জের ভিতরে একটা ছিল যে সিকিউরিটি কালচার গড়ে তোলা। এই কালচার আসলে আমরা এখন এই বয়সে এসে আমরা ইন্টিগ্রিটি শিখি, এই শিখে সেই শিখে ইত্যাদি ইত্যাদি। আসলে এই কালচার হতে হবে ছোট থেকে। আমাদের পুরো জিনিসগুলি আসলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমি একটা পাতিল পুড়ে একদম শক্ত করার পরে তাকে আর আমি রিশেপ করা খুব কঠিন। সুতরাং যখন র থাকে, আমার চিন্তাধারাও যখন র থাকে, অর্থাৎ আমার মানে একদম বেস লেভেল স্টুডেন্ট থেকে, সেখান থেকেই কিন্তু এই কালচারগুলো গড়ে উঠতে হবে। সুতরাং আমরা মনে করি যে যদি আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি আমাদের থ্রুআউট দ্য সিটিজেন, নট অনলি, কারণ আমি এখন সরকারের অনেক সার্ভিস অনলাইনে পাচ্ছি, সেখানে যদি আমি ইনসিকিউরলি ব্যবহার করি, তাহলে কিন্তু আমার দ্বারা সরকারি যে কোনো সিস্টেম ইয়া হতে পারে। আমরা দেখেছি যে
এক জায়গার ডাটা অন্য জায়গা থেকে ব্রিজ হয়েছে, এগুলো আমরা খেয়াল করেছি। সুতরাং এই যে বিষয়গুলোর ভিতরে আমাদের যত বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে, যত বেশি আমরা অ্যানালাইসিস করব, থিঙ্ক করব, কাজ করব, কম ভাবতে হবে বেশি, আমরা আসলে কাজ করি বেশি। এই জায়গাগুলো থেকে আমাদের একটু চিন্তা করতে হবে। যত বেশি আমরা চিন্তা ভাবনা করবো তত বেশি আমরা এই জগতে সিকিউর করতে পারবো। ফাইনালি একটা কথা বলবো, আমাকে আমার সিস্টেমের উপরে কন্ট্রোল আমাকে নিতে হবে। মোবাইলটা আমি কন্ট্রোল করি না, মোবাইল আমাকে কন্ট্রোল করে। ফেসবুক আমাকে চালায় না, আমি ফেসবুক চালাই। এই বিষয়গুলো আমার আসলে অনেক চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং বেশি বেশি চিন্তা করে কম কম করে আমাদেরকে সিকিউর থাকার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আমি একটা সম্পর্ক প্রশ্ন করি একটা, যে বাংলাদেশ তো ডিজিটাল ব্যাংকিং হচ্ছে খুব দ্রুত। তো ডিজিটাল ব্যাংকিং মানে হচ্ছে পুরো ব্যাংকিংটাই ডিজিটাল ওয়ার্ল্ডে চলবে। তো সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক একটা তার নিরাপত্তার জন্য তার একটা চমৎকার গাইডলাইন দিয়েছে এবং সেটা সেভাবে তৈরি হবে। কিন্তু যেটা আমার পূর্ববর্তী আমাদের কিনোট বলছিলেন যে আমাদের বাংলাদেশের একটা সাইবার সিকিউরিটি একটা লং টার্ম ম্যানেজমেন্ট, রেগুলার ম্যানেজমেন্ট। এটা এমন না যে আমি একটা খুব স্টেট অফ গার্ড ফায়ার কিনলাম, ট্রেন করলাম, শেষ হয়ে গেল তা। তো এই ডিজিটাল ব্যাংকিং যে সবাই করলো, এইটা যে সবসময় যে সবাই নিরাপত্তা বজায় রাখছে সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের থেকে কি কি উদ্যোগ আছে যদি করতেন, যে বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো করবে। যেটা প্রথমে গাইডলাইন সবাই তৈরি করলো, কিন্তু তারা যে সবসময় প্রতিনিয়ত এটা মেনটেন করছেন এবং প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করছেন সাইবার সিকিউরিটি জায়গায় এবং তার সার্ভিসের জায়গায়। তো সেই জায়গা থেকে কোনো বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা আছে কিনা ফর ডিজিটাল ব্যাংকস এবং অন্যান্য যে কোনো ব্যাংকের প্রতি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যাংকিং আলাদা কিছু নয়, ব্যাংকিং সেবা ডিজিটালি দেয়া। অলরেডি আমাদের দেশের বিভিন্ন ব্যাংক অলরেডি আমরা কিন্তু ডিজিটাল সেবা দিচ্ছি। অনেকগুলো ব্যাংকে অনেক সেবাই ডিজিটাল দিচ্ছে। আমরা ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছি, আমরা ইজিলি ফান্ড ট্রান্সফার করতে পারতেছি, ঘরে বসে নানা রকমের পেমেন্ট করতে পারতেছি। এগুলো সবই ডিজিটাল ব্যাংকিং এর পার্ট। পেমেন্টস মেকানিজম আধুনিক হচ্ছে। তারপরেও স্পেশালি ডিজিটাল ব্যাংক যেটা আসছে, সেখানে আমরা আসলে আমাদের অন্যান্য ব্যাংকগুলো ডিজিটাল হতে বাধা নেই, অন্যগুলোও হতে পারবে। আমি সিকিউরিটির পার্সপেক্টিভে আসি যে আমাদের অলরেডি যে ব্যাংকগুলো ডিজিটালি সেবা দিচ্ছে তাদের জন্য, প্লাস নতুন যারা আসবে তাদের সবার জন্যই আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু অনেকগুলো গাইডলাইন আছে। শুধু একটা আইটিসি সিকিউরিটি গাইডলাইন সেটা না, আমাদের আইটিসি সিকিউরিটি গাইডলাইন আছে। আমরা জানি যে এখন কস্ট মিনিমাইজেরও একটা ব্যাপার আছে, যে আমাদের অনেক স্পিকাররাই বলে গেল যে আমাদের দেশে এখন অনেক সার্টিফাইড প্রফেশনাল আছে। এটাও কিন্তু আমাদের গাইডলাইনের ফসল। আমরা কিন্তু গাইডলাইনে এই সার্টিফিকেশন গুলোকেই জোর দিই। আমি এনফোর্সমেন্টের যে বিষয়টা বলি সেটা হলো যে আমাদের আসলে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা প্রত্যেকের সাথে খুব ক্লোজলি কাজ করছি। আমাদের ব্যাংকগুলোর সাথে আমরা ক্লোজলি কাজ করছি। অলরেডি আমাদের এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি সার্ভিস এখানে ওনাদের যে গাইডলাইন সেগুলোকে কমপ্লায়েন্স করে আমরা বাংলাদেশ ব্যাংকের সার্ট সোপ নোট ইত্যাদি গঠন করেছি। পাশাপাশি আমরা কিন্তু সবগুলো ব্যাংকে আমরা তাদের সার্ট গঠন করতে বলেছি। আমরা আপনি যে কথাটা বলতে চাচ্ছেন ওখানে কিন্তু আমি ঘুরে ফিরে আসতেছিলাম যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। সার্ট একটা গঠন করলাম, বাংলাদেশ ব্যাংক বললো সার্ট গঠন করতে হবে, সার্ট একটা গঠন করলাম। হোয়াট ইজ সার্ট ইজ ডুইং? সার্ট কি করছে? সব কি করছে? নক কি করছে? তারা কি কাজ করছে না ঘুমাচ্ছে? এটা কিন্তু আমরা জানি না। এবং আমরা কিন্তু প্রায়শই এখানে দেখলাম যে ম্যান পাওয়ার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের প্রবলেমের কথা বলা হলো। প্রবলেম তো আছেই, কিন্তু আমাদের আরো কিছু প্রবলেম আছে। সেগুলো হলো যে আমরা আসলে সঠিক আমার প্রবলেম কি সেটাই আসলে আমি আইডেন্টিফাই অনেক সময় করতে পারি না। যার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা যেটা করেছি সেটা হলো যে ব্যাংকগুলোর সাথে আমরা ক্লোজলি কাজ করতেছি। তাদের যে সব টিম আছে সেই সব টিমের সাথে আমরা ক্লোজলি কমিউনিকেট করতেছি এবং তারা যেখানে প্রবলেম ফেস করে সেগুলো যাতে আমাদের সাথে শেয়ার করতে পারে সেই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করার চেষ্টা করতেছি। অলরেডি স্যারের সাথেও আমি বলেছি এবং অলরেডি বিজি গভ সার্ট একটা একটা এনভায়রনমেন্ট করেছে যেখানে কিছু শেয়ারিং হবে। কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও একটা করতেছি যাতে সবগুলো ব্যাংক একটা আমব্রেলার নিচে আসে, যাতে করে তারা ক্লোজলি আমরা সবাইকে মনিটর করতে পারি যে তারা আসলে সঠিক কাজটা করছে কিনা। আর আমরা এমনিতে আমরা বাৎসরিক একটা অডিট ইন্সপেকশন হয়, আমরা ইন্সপেকশনে গিয়ে দেখি এবং আপনি অবাক হবেন যে আমাদের কিন্তু প্রচুর ফাইন্ডিংস আমরা পাই বেঙ্গলুরু থেকে। সেই ফাইন্ডিংস গুলো আমরা বের করার চেষ্টা করছি।
যে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন আপনারা এবং এগুলো নিয়ে চালু থাকবে যে আমাদের প্রত্যাশা। এবারে আমি যাই আমাদের তৃতীয় প্যানেলিস্ট জনাব নাজমুল ইসলামের কাছে। এই রয়্যাল নিশ্চয়ই এই রাসমের কেস ফেস করেন, আপনার কাছে নিশ্চয়ই আসে, প্রত্যেকে বিপদে বলে নিশ্চয়ই যায়। তো সেক্ষেত্রে আপনারা আসলে এই জাতীয় ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করছে, যতটুকু শেয়ার করা যায় যদি শেয়ার করেন ওনারা উপকৃত হবে। সেই সঙ্গে আপনার দিক থেকে কোনো সাজেশন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো র্যানসমওয়্যার হোক বা অন্য যে কোনো ধরনের স্পাইওয়্যার হোক বা এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য কি করতে পারে যদি একটু আপনি সাজেস্ট করেন। গুড নাইট, সুসন্ধ্যা আমাদের বলে। হাওয়ার আমি পুলিশ কর্মকর্তা, আমি ডিসি হিসেবে কাজ করছি সাইবার ক্রাইম ইউনিট, ডিবি অফিসে বসে আমি। আসলে খুব সিম্পলি যেটা হয়েছে ওভার দ্য লাস্ট 4-5 ইয়ার্স বা তার বেশি সময় ধরে, যখন সাইবার সিকিউরিটির কথা এসছে সেখানে সাধারণত ল এনফোর্সমেন্ট অপ্ট আউট হয়েছে। অলরেজ মনে করা হয়েছে এটা কম্পিউটার বিজ্ঞান, এটা কিছু বিট বাইটের খেলা, কিছু ক্রিপ্টোগ্রাফি খেলা বা কিছু এ ধরনের। আসলে সাইবার সিকিউরিটি এখানকার সেকেন্ড টার্ম সিকিউরিটির শব্দটা কিন্তু সমাজ বিজ্ঞান ভিত্তিক, অপরাধ বিজ্ঞান ভিত্তিক, নিরাপত্তা। তো নিরাপত্তা শব্দ তখনই আসে নিরাপত্তা ব্যাহত হওয়ার যখন পসিবিলিটি থাকে, আর নিরাপত্তা তখনই ব্যাহত হয় যখন সেখানে কোনো অপরাধ ঘটে অথবা কোনো থ্রেট থাকে। তো এই থ্রেট বা অপরাধ সেগুলো নিয়ে কাজ করা পুলিশের কাজ। তো যখনই কোনো ধরনের সাইবার সিকিউরিটি ব্রিজের কথা আসবে সেখানে নিরাপত্তা দানের ক্ষেত্রে অথবা পোস্ট ইনভেস্টিগেট বা পোস্ট ইনসিডেন্ট কোনো ইস্যুর জন্য ইনভেস্টিগেশন এবং যারা এই অপরাধ করেছে তাদেরকে আইনত নিয়ে আসা, সেক্ষেত্রে পুলিশের ভূমিকাটা অনস্বীকার্য। তো ন্যাশনাল স্যার তো হয়েছে, আমাদের ইকপ স্যার আছে, এখানে স্যার আছেন। তো আমি অত্যন্ত সাধুবাদ জানাই স্যারকে যে স্যার উনি এখানে অফিসে আসার পর থেকেই পুলিশের সাথে, বিশেষ করে সাইবার পুলিশ নিয়ে কাজ করে, তাদের সাথে সখ্যতা বা তাদের সাথে আমাদের যে বন্ডিংটা এটা আরো চমৎকার হয়েছে। তো সবার আগে পুলিশ কেন বড় মাপের প্রচার একটা অন্যতম পার্ট। এই কারণে যখন কোনো ইনসিডেন্ট ঘটবে তখন মানুষ সবার আগে পুলিশে যায়, হয়তো আমাদের দেশে যায় না। কারণ 2017 সালে যখন অনাক্রাই পেডিয়া নট পেডিয়া যখন অ্যাটাক হলো, ম্যালওয়্যার অ্যাটাক হলো, তখন আমাদের যে 32 কম্পিউটার্স বা 32 সিস্টেমস আর কম্প্রোমাইজ। তো তারা কেউ রিপোর্ট করে না, রিপোর্ট না করলে যেটা হয় পুলিশ তো রিপোর্ট তারা আগাতে পারে না। তো আমি অবশ্যই আহ্বান জানাবো যে রিপোর্টটা যেন হয়। এইটা ভাবার কোনো দরকার নাই বা সুযোগ নাই যে পুলিশ কি জানে বা পুলিশ কিভাবে কি করবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা যেহেতু পুলিশকে আসতেই হবে, তো পুলিশ ইজ এ মেশিন লার্নিং সিস্টেমের মতো। আপনি পুলিশকে লার্ন করান, শেখান, বাধ্য করেন। আপনি প্রথম দিন যাবেন, পুলিশ বলবে যে আমি জানি না সাইবার টেররিজম কি, সেকেন্ড দিন যান আবার তাই বলবে, থার্ড দিতে গেলে পুলিশ বাধ্য হবে শিখতে যে এরকম পরিস্থিতি আসলে আমি কিভাবে রেসপন্ড করবো। সো পুলিশ শিখবে, জানবে। তো হয়তো আপনাদের জন্য সেই সুখবরটা যে এখন শেখার দরকার নেই, আমাদের এক্সপার্ট টিম আছে, আমরা সাইবার নিরাপত্তা আমাদের টিম আছে একটা, আমাদের পুলিশ সার্টও আছে, আমি পুলিশ সার্টের মেম্বার, এবং আমাদের যে পুলিশ সার্টের যে জায়গা থেকে আছে আমি যেটা বলতে চাই যে র্যানসমওয়্যার অ্যাটাকের বিষয়টা কিন্তু শুধুমাত্র এটা একটা রাষ্ট্রের বিষয়, এটা প্রতিরাষ্ট্রীয় ইস্যু অথবা ট্রান্সন্যাশনাল ঘটনা। তো যেহেতু আন্তঃরাষ্ট্রীয় বিষয় থাকে, সেক্ষেত্রে এই পারস্পরিক একটা মিউচুয়াল জায়গা থেকে একটা কাজ করার সুযোগ আছে। যেমন ইউরোপল সাইবার আছে, তারা একত্র ইউরোপে অনেকগুলো রাষ্ট্র নিয়ে কাজ করে। তো এরকম এখানে স্যার আছেন, আমি স্যারকে অনুরোধ করবো যে নিজের পক্ষে আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা অথবা এই ধরনের যে দেশগুলো আছে, আমাদের একই টাইপের আমরা অ্যাটাকগুলো সাপোর্ট করি বা এক টাইপের ম্যালওয়্যার অ্যাটাক সাপোর্ট করি। সেক্ষেত্রে আমরা যদি একটা কনসোর্টিয়ামে আসতে পারি বা একটা জায়গায় আসতে পারি এবং আমাদের এই পুলিশগুলোর মধ্যে, বিশেষ করে সার্কেল পুলিশগুলোর মধ্যে একটা যদি সমন্বয় করা যায়, তাহলে সেখানে আরো ভালো কিছু হবে। বিয়ন্ড দ্যাট আর আছে যে আমরা ইন্টারপোলের কাজ করি। তো ইন্টারপোলের পুলিশ শাখা আছে, সাইবার শাখা সেল আছে, তো সাইবার সেলের সাথে আমরা কানেক্টেড। তো এক্ষেত্রে আমরা যেহেতু আন্তঃমহাদেশীয় বা আন্তর্দেশীয় যে অপরাধগুলো হয় এবং সাইবার ক্রাইম এবং ম্যালওয়্যার অ্যাটাকগুলো হয়, সেক্ষেত্রে আমরা সেই দেশের সঙ্গে যোগাযোগ করে কথা বলে কাজ করতে পারবো। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ম্যালওয়্যার যখন অ্যাটাক হবে, অ্যাটাক তো হওয়ার আগ পর্যন্ত এটাকে ঠিকঠাক করা বা অ্যাটাক যেন না হয় সে ধরনের কাজগুলো তো স্যার করছেন, ন্যাশনাল পুলিশ করছেন, বা আপনারা ফিনটেককে সিকিউর করার জন্য আপনারা বিভিন্ন প্রয়াস করে পাচ্ছেন। তো যদি অ্যাটাক হয়েই যায়, কারণ পুলিশের কাজ তো হলো যে আফটার ইনসিডেন্ট, তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাই, আর তিন কাউন্টে বলতে চাই যে আমাদের টিম ম্যালওয়্যার অ্যানালাইসিস এক্সপার্ট। আমরা 3 ধরনের টুল নিয়ে কাজ করি এখন, আইডা নিয়ে কাজ করি, বিদ্রা অথবা রাডারের আছে,
রাডারের ফ্রি টুল, বাট আইডা বেশ দামি টুল। আমরা যুক্তরাষ্ট্র থেকে এই টুলটা সংগ্রহ করেছি এবং আমরা ম্যালওয়্যার কাজ করি। তো কোনো ইনসিডেন্ট ঘটলে আমরা সেখানে ফুল ইমেজটা নিতে পারবো, নিয়ে আমরা সেখান থেকে ম্যালওয়্যারটাকে নিয়ে অ্যানালাইজ করে ম্যালওয়্যার প্যাটার্নটা জানাতে হবে। আমার এখানে আসার পরপরই আমি কিছু সেশন দেখছিলাম, স্লাইড দেখছিলাম যেখানে এআই নিয়ে বলা হচ্ছিল বা মেশিন লার্নিং অ্যাপ্রোচ টু ডিটার সাইবার থ্রেটস, এমন কিছু কথা বলা আছে। সেক্ষেত্রে যদি আমরা যদি ম্যালওয়্যারগুলো প্যাটার্ন বুঝতে পারি বা সেগুলো অ্যানালাইসিস করতে পারি, তাহলে সেই অ্যানালাইসিস থেকে আমরা সেগুলোকে ডেটা ইনপুট করে মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে আমরা এআই ডেভেলপ করতে পারি। ওই প্যাটার্নগুলো, ওই ধরনের অ্যাটাকগুলো হলে যেন কীভাবে রেসপন্ড করতে পারে তার একটা আমরা কাঠামো তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন আপনারা, আমাদের কাছে আসতে পারেন। যেহেতু আমাদের গভর্নমেন্ট টুল আছে, সো আমাদের সাইবার ল্যাব আছে, সেই ল্যাব থেকে আপনারা সহজেই অনেক দামি টুল তো ইন্ডিভিজুয়াল কেনা খুব অসম্ভব করা যায়। এটা যেহেতু আমরা পুলিশে কাজ করি বা আমাদের যেহেতু এফবিআই সাথেও কানেকশন, সে কারণে আমরা সেভাবেই কাজ করি। তো পুলিশের পক্ষ থেকে রেসপন্সটা আমি এটা বলবো যে টেকনিক্যালি কি আছে কি নাই কিছু না, আপনারা হোয়াট এভার যে কোনো ইনসিডেন্ট ঘটুক না কেন, কাম টু পুলিশ, go to any police station or come to DV অফিস, আমাদের সিটিডিসি ওখানে আসতে পারেন। আসার পরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সার্টেনলি যে ইউ উইল গেট রেজাল্টস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনমাধ্যম, অনেক একটা বড় স্পেকট্রাম কভার করেছেন, মানে সেটা একেবারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের কথা নিয়ে এসেছেন। আমি আমাদের সময় মনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শাহাদ খুব অল্প শেষ করেছিল বলে শাহাদকে আমি আবার একটা 1 মিনিট একটা উত্তর দিতে চাই। শাহাদ যদি শেষ করতে কিছু অ্যাড করতে চাই, যে অনেকগুলো সিগনেচারের কথা বলেছেন, কিভাবে আসলে চিনব, নতুন কোনো ট্রেন্ড আছে কিনা ব্যাপারে বা কিছু বলতে চান? নতুন ট্রেন্ডটা জানা কিন্তু খুব জরুরি, বিকজ ট্রেন্ড যদি আমরা না জানতে পারি তাহলে আমার কন্ট্রোল মেকানিজমটা কি হবে এটা কিন্তু তাহলে প্রপার হবে না। তো আমার লাস্ট 3-4 ইয়ার্সের অ্যানালাইসিস আমি যেটা দেখতে পাচ্ছি যে থ্রেট অ্যাক্টর যারা আছে তারা আসলে বেসিক্যালি 3টা জিনিসকে মাথায় রেখে তাদের কাজ করে যাচ্ছে। নাম্বার 1, সামহাউ সে একটা মেশিনকে কম্প্রোমাইজ করার পরে সে চায়, নিশ্চিত করতে চায় যে আমি র্যানসামটা পাবো, সে টাকাটা যে কোনো ভাবে নিতে চায়। আমরা যখন দেখছি 2005-2006 সালের দিকে সে একটা মেশিনকে কম্প্রোমাইজ করার পরে ডাটা এনক্রিপ্ট করে ফেলে ইউজারের কাছে একটা মেসেজ দেয়, মেসেজ দেওয়ার পরে সে বলে যে এত টাকা দিলে তুমি কি পাবা, না দিলে তুমি কিটা পাবা না। সো ইউজার আসলে বেসিক্যালি অতটা বোঝার ছিল না। তারপরে থ্রেট অ্যাক্টরও হতাশ যে এত কষ্ট করে হ্যাক করলাম, কম্প্রোমাইজ করলাম, ইউজারের সঙ্গে নেগোশিয়েট করলাম, ইউজার টাকাটা দিল না। তখন সে যেটা করে সেটা হচ্ছে দুইটা অ্যাপ্রোচ নিছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে সে ডাটা টাইম ক্লিক করার আগে সে ডাটাটাকে খুব নিজের কাছে নিয়ে নেওয়ার পরে সে ইউজারকে বলে যে তোমার ডাটা আমার কাছে ফ্রেশ অবস্থায় আছে, তুমি যদি আমাকে র্যানসামটা না দাও তাহলে আমি তোমার ডাটা কিন্তু ডার্ক ওয়েবে দিয়ে দেব। যে একটা ডাবল এক্সটর্শনের একটা চেষ্টা করে। আরেকটা টেন্ডেন্সি আছে তার মধ্যে, সেটা হচ্ছে যে ডাটাটা প্রথমে সে নিয়ে নেওয়ার পরে সে এই হুমকিটা দিল। হুমকিটা পরে যেটা করে ডাটার যে এনক্রিপশন করার পরে সে যে আপনি টাকাটা দিল, টাকাটা দেওয়ার পর আপনি যে কিটা দিবেন সেই কিটা আমরা দিচ্ছেন, ওই কিটা দিচ্ছেন। এটা তার কাছে একটা মজা লাগতেছে যে আমি একটা মজা করলাম তার কাছে যে আমি তাকে দিব না। আরেকটা ইন্টেনশন আছে তার, সেটা হচ্ছে যে আমি ইমপ্যাক্টটা হাই করতে চাই, আমার মোর র্যানসাম। আমি একটা মেশিন থেকে হয়তো 1 লাখ বা 50,000 টাকা পাবো, কিন্তু আমার মোর মেশিন দরকার। এই মোর মেশিনের জন্য সে দুইটা ভার্টিক্যালে খেলে। একটা ভার্টিক্যাল হচ্ছে যে একটা অর্গানাইজেশনের জন্য সে ফোকাস করে, সে অর্গানাইজেশনের যে নিচের পদের যে জুনিয়র লেভেলের যে এমপ্লয়িগুলো আছে তাদের কম্পিউটারে সে ঢুকে না, সে ঢুকে হচ্ছে সিএক্সও লেভেলের কম্পিউটার, যাতে ইমপ্যাক্টটা হাই, ক্লেমটা বেশি করতে পারে। এটা তার একটা ব্যাপার, মানে তার এখন টেন্ডেন্সি ঢুকে গেছে যে আমি হাই লেভেল বা হাই ভ্যালু টার্গেট যারা তাদেরকে আমি অ্যাটাক করব। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে সে আরেকটা জায়গায় খেলে, সেটা হচ্ছে যখন একটা এন্টারপ্রাইজকে সে অ্যাটাক করে, ওই এন্টারপ্রাইজটার মধ্যে সে মানে সীমাবদ্ধ থাকে। সে ওই সাপ্লাই চেইন অ্যাটাকের মাধ্যমে ওই এন্টারপ্রাইজের যে ইকোসিস্টেমটা আছে সেই ইকোসিস্টেমটাকে ধরার চেষ্টা করছে, যে আমি ওই ইকোসিস্টেমের ভিতরে যাইতে পারি না। আমার যে কোনো একটা ব্যাংক বলেন, একটা টেলকো বলেন, তার সঙ্গে সাবঅর্ডিনেট অনেক কানেক্টিভিটি আছে, অনেক এন্টিটি কানেক্টেড। সে একটা এন্টিটিকে ধরার পরে সে ওইখান থেকে ছড়াই যাওয়ার চেষ্টা করে, যাতে করে মোর মেশিন ক্যান বি কম্প্রোমাইজ, মোর র্যানসাম আই ক্যান। আরেকটা ইন্টেনশন তার ভিতরে আছে, সেটা হচ্ছে যে এখন আমাদের ভালো ভালো অ্যান্টিভাইরাস সলিউশন, ভালো ভালো
ইডিআর সলিউশন আছে যেখান থেকে আমি তাকে একটা সার্টেন লেভেল অফ প্রোটেকশন আমি পাই। তো ও মাঝে মধ্যে এটাতে যায় কি ফেল করে যে না আমি কম্প্রোমাইজ করলাম কিন্তু আমি আমার ম্যানুয়ালটাকে এক্সিকিউট করতে পারছি না। এখন সে ওই জায়গাটাতে এখন সে খুব ফোকাস দিচ্ছে যে আমি কিভাবে ফাইল লেস, আমি একটা ফাইল এক্সিকিউট করব না, আমি একটা পেলোড এক্সিকিউট করব which is run into the memory directly. সো ওইটা একটা জিনিস। আরেকটা জিনিস সে করে যে আগে যারা থ্রেড অ্যাক্টর ছিল APT 28, 29, 38 a lot of APT groups are there, তারা ইন্ডিভিজুয়ালি কাজ করতো, তাদের অবজেক্টিভ ডিফারেন্ট ছিল, তাদের টুলস ডিফারেন্ট ছিল, তাদের স্কিল সেট ডিফারেন্ট ছিল। এখন তারা করে কি জয়েন্টলি কোলাবোরেট করে এই কাজটা করে যাতে করে তারা অ্যান্টিভাইরাস ইভাশন বা ইডিআর ইভাশনটাকে বাইপাস করতে পারে। সো দিস আর দ্য থ্রি মোর অর লেস এগুলো নিয়ে তারা আগাচ্ছে। অনেক ধন্যবাদ শাহাদ, আপনি নতুন একটা ধারণা দিলেন যে কোলাবোরেশন শুধু সাইবার সিকিউরিটি আমরা যারা করি আমরাই করি না, যারা সাইবার ক্রাইম করছে তারা বরং বেটার কোলাবোরেশন করছে। কাজেই যদি একটু সামারাইজ করি যে আসলে আজকে শুধু এই সেশন দিয়েই শুধু আসলে র্যানসমওয়্যার মোকাবেলা করা যাবে না। আজকে সামগ্রিকভাবে যে পুরো যে আলোচনা হলো, প্রথমে যারা ফাহাদ অনেকগুলো প্রস্তুতির কথা বলেছেন, প্রসেসের কথা বলেছেন, পরবর্তীতে ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রেগুলেটরের ক্ষেত্রে যেমন বাংলাদেশ ব্যাংক কিভাবে সবগুলো ফিনান্সিয়াল সেক্টরের জন্য যে নিয়মিত কাজ করার চেষ্টা করছে, তেমনি আমাদের সাইবার সিকিউরিটি এজেন্সি পুলিশ বাহিনী থেকে যেমন ওনারা সবার এই যেগুলো অপরাধ ঘটলে তা মোকাবেলার ব্যবস্থা নিয়েছেন। আর আমরা যারা ব্যবহার করি আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে যে কোলাবোরেট করতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি আক্রান্ত হলে তার মানে আমার সঙ্গে সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলো কিছু বিপদে পড়ছে। কাজে আমি আমার অবহেলা শুধু আমাকে বিপদে ফেলছে না, আরো অনেক কিছু বিপদে ফেলছে। কাজে এই বিষয়টাকে গুরুত্ব দিই, আমাদের সবাইকে আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুত নিতে হবে। ক্লাউড আসছে, ডাটা সেন্টারের কথা হলো। তো এই প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে দ্রুত, সেটা মোকাবেলায় সাইবার সিকিউরিটি একটা রেগুলার প্র্যাকটিস এবং প্রতিনিয়ত তার আপডেট করতে হবে। সবাইকে আমাদের মাথায় রাখতে হবে, রেখে যেমন করি তাহলে বোধ হয় আমরা এই রাষ্ট্রমায়ের বা এরকম হামলা থেকে মুক্তি পেতে পারবো। সবাইকে ধন্যবাদ পরিবেশনের জন্য, আমার প্যানেলদের অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আলোচনা করার জন্য। ধন্যবাদ।